জেক্সপো 2018-এর ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন পেপারের পার্ট 7 ভিডিওতে আমি 61 থেকে 70 অর্থাৎ 10টি প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগের 1 থেকে 6 নম্বর পার্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এবিসি বৃত্তের কেন্দ্র ও যদি অ্যাঙ্গেল ওসিবি ইকুয়ালস টু এক্স ডিগ্রি হয় এবং অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু ওয়াই ডিগ্রি হয়, তাহলে নিম্নলিখিত কোনটি ঠিক? এখানে দেখো প্রশ্নটিতে দেওয়া আছে এবিসি বৃত্তের কেন্দ্র ও। এখন এই রকম বলা হচ্ছে কারণ এবিসি বৃত্তের এখানে তিনটে বিন্দুর সাহায্য নেওয়া হচ্ছে। তোমরা জেনে রাখো তিনটে অসমরেখ বিন্দু মানে তিনটে বিন্দু যারা একটি সরলরেখার উপর অবস্থিত নেই, এরকম বিন্দুকে আমরা বলবো অসমরেখ বিন্দু। তাহলে এখানে আমরা তিনটে অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন করতে পারি, একটি মাত্র নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করা যায়। আমরা যদি এই তিনটে বিন্দু ধরে নিই 1 2 3, তাহলে এই তিনটে বিন্দু দিয়ে আমরা কেবলমাত্র একটা মাত্রই বৃত্ত অঙ্কন করতে পারবো। এই কারণে এখানে তিনটে বিন্দুর সাহায্য নেওয়া হয়েছে আর কেন্দ্র ওর সাহায্য নেওয়া হয়েছে বৃত্তটাকে বোঝানোর জন্য। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর এবিসি বৃত্তের উপর অবস্থিত তিনটে বিন্দু আমরা ধরে নিচ্ছি এখানে এ আছে, এই জায়গাটা বি, আর এখানে সি, অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন বলা হচ্ছে ওসিবি ইকুয়ালস টু এক্স ডিগ্রি। ও সি বি অর্থাৎ ওসি জোড়াতে হবে, বিসি জোড়াতে হবে, অর্থাৎ যুক্ত করতে হবে। ওসি যুক্ত করলাম আর বিসি যুক্ত করলাম, তাহলে আমাদের কাছে একটা কোণ তৈরি হলো সি বিন্দুতে, ও সি বি। এই কোণটার মান এক্স ডিগ্রি। একইভাবে বিএসি ইকুয়ালস টু ওয়াই ডিগ্রি, অর্থাৎ বি এ যুক্ত করব আর এ সি যুক্ত করব। তাহলে বি এ যুক্ত করি আর এ সি এটাকে আমি যুক্ত করি। এর ফলে এ বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে, এখানে এ বিন্দু যে বিন্দুটা মাঝখানে থাকে সেই বিন্দুতে কোণটা তৈরি হয় বিএসি, অর্থাৎ এ বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে তার মান হচ্ছে ওয়াই ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে ওয়াই ডিগ্রি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি চারটে অপশান দেওয়া আছে, প্রত্যেকটা অপশানে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে। এবার আমরা এটিকে কিভাবে করব, দেখো আমরা এটিকে করার জন্য ও আর বি এই দুটো বিন্দুকে যুক্ত করব। ওবি যুক্ত করার ফলে দেখো ও বিন্দুতে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে, বিসি এই যে বৃত্তচাপটা আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তচাপের উপরে এখানে একটা কোণ তৈরি হয়েছে কেন্দ্রস্থ কোণ, আর এই একই বৃত্তচাপ অর্থাৎ বি আর সি এই বৃত্তচাপ দিয়ে পরিধির উপর, এ বিন্দুটা পরিধিতে আছে, পরিধির উপর একটি কোণ তৈরি হয়েছে যেটা হচ্ছে ওয়াই ডিগ্রি। এবং আমরা জানি কেন্দ্রস্থ কোণ কি হয়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তো সেই অর্থে যেহেতু বিসি বৃত্তচাপ এই দুটো বিন্দু দিয়েই কিন্তু দেখো এই কোণটাও তৈরি হয়েছে কেন্দ্রস্থ কোণ, আর এখানকার পরিধিস্থ কোণ অর্থাৎ ওয়াই ডিগ্রি এই যে মানের কোণটা দেখতে পাচ্ছি এই কোণটাও তৈরি হয়েছে। তাহলে এই অর্থে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ ও বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে তার মান হবে 2y ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, বিওসি কোণটা বিএসি কোণের কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 2y ডিগ্রি হচ্ছে। কেন হচ্ছে, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কোণের দ্বিগুণ। একই বৃত্তচাপ, এখানে আমি লিখলাম না, আমি বলে দিচ্ছি, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে বিওসি কোণের মান আমরা পেয়ে গেলাম 2y। এবার দেখো এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা তো দেওয়াই হয়েছে যে ওসিবি এই কোণটা দিয়ে দিয়েছে এক্স ডিগ্রি। এখন দেখো ওবিসি এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, ও বি সি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের ওসি বাহুটা আর ওবি বাহুটা এই দুটো বাহু সমান। চিত্রে দেখো ও থেকে বি
এবং ও থেকে সি এই দুটো বাহু সমান। কেন সমান? কারণ সি বিন্দু আর বি বিন্দু বৃত্তটির পরিধির উপর অবস্থিত আর ও বিন্দুটা বৃত্তের কেন্দ্র। তাহলে এই অর্থে ও থেকে সি এই যে দূরত্বটা পেলাম এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, আর ও থেকে বি এটাও বৃত্তের ব্যাসার্ধ, আর একটা বৃত্তের ব্যাসার্ধ একই মাপের হয়। আমরা এই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করব প্রত্যেকটি ব্যাসার্ধের মাপ কিন্তু পরিমাপ সমান হবে। তাহলে এই অর্থে ওবি আর ওসির পরিমাপ সমান হবে, অর্থাৎ তারা সমান হবে। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো বাহুর বিপরীত কোণও সমান হবে, অর্থাৎ ওসি বাহুর বিপরীত কোণ বি কোণটা এটার সাথে সমান হবে ওবি বাহুর বিপরীতে যে কোণটা আছে অর্থাৎ সি কোণটা এটার সাথে। তাহলে এই কোণটার মান আমরা দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি, তাহলে এই কোণটার মানও এক্স ডিগ্রি হবে, অর্থাৎ ও বি সি এই কোণটার মান হবে এক্স ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি, ও বিন্দুতে যে কোণটা আছে সেই কোণটার মান 2y ডিগ্রি, সি বিন্দুতে যে কোণ আছে তার মান এক্স ডিগ্রি, এবং বি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে তার মান এক্স ডিগ্রি। এখন এই ত্রিভুজের তিনটে কোণের মান আমরা পেয়ে গেলাম। এখন এই তিনটে কোণের সমষ্টি কত হয়? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই অর্থে আমরা লিখতে পারি যে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 2y ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা এক্স এক্স যোগ করলে আমরা পাবো 2x, তাহলে 2x ডিগ্রি প্লাস 2y ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার যদি আমরা 2 দিয়ে প্রত্যেকটি রাশিকে যদি ভাগ করে দিই তাহলে এখানে পাবো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 90। অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি, এইটা এই সম্পর্কটা সঠিক হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অপশানটা কারেক্ট। পরের প্রশ্ন, ABCDEF একটি সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ অর্থাৎ যে বহুভুজের 6টি বাহু এবং যার প্রত্যেকটি বাহুর পরিমাপ সমান। ষড়ভুজের অর্থ এমন একটা সামতলিক বদ্ধচিত্র হবে যার 6টা বাহু থাকবে, আর সুষম হওয়ার অর্থ হলো যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখানে চিত্রটা হবে এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা বাহু আছে। আমরা শীর্ষবিন্দুগুলোর নাম দিই এ বি সি ডি ই এফ। তাহলে এখানে এ বি বি সি সি ডি ডি ই এফ আর এফ এ, এটা হচ্ছে 6টা বাহু। এখন বলা হচ্ছে যদি ত্রিভুজ এবিসি, তাহলে একটা ত্রিভুজ গঠন করতে হবে এবিসি। তাহলে এবিসি এই তিনটে বিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করব। তাহলে এবিসি, তাহলে আমাদের এখানে এ আর সিকে যুক্ত করতে হবে। যুক্ত করলাম। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এক্স, এরকম ইকুয়ালস টু দেওয়ার অর্থ হচ্ছে এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে এক্স। ত্রিভুজ এফ সি ডি, এফ সি ডি অর্থাৎ এফ সি আমাকে যুক্ত করতে হবে, এফ সি ডি আর এফ ডি যুক্ত করতে হবে। তাহলে এফ সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে ওয়াই। তাহলে নিম্নলিখিত কোণটি এ বি সি ডি ই এফ এর ক্ষেত্রফল, এ বি সি ডি এফ। তাহলে এখানে আমি মার্কিং করি এ বি সি ডি ই এফ, অর্থাৎ এই পুরো ষড়ভুজটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে এবং এফ একেও যুক্ত করতে হবে। কারণ এ বি সি ডি ই এফ পর্যন্ত আমরা যদি যাই তাহলে কিন্তু আমরা কোনো বদ্ধ চিত্র পাচ্ছি না, লাস্টে আমাকে এফ আর এ কে যুক্ত করতে হবে। তাহলে এইভাবে যে ষড়ভুজটা আমরা পেলাম এই ষড়ভুজের ক্ষেত্রফল চেয়েছে। এবার তোমরা দেখো ছবি দেখেই এখানে আনসার বলে দেওয়া যাবে। এখানে এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি এক্স হয়, এখানকার এই ত্রিভুজটার ক্ষেত্রফলও এক্স হবে, কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এদের ক্ষেত্রফল সমান হবে। একইভাবে এখানে এফ সি ডি এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এখানকার এ এফ সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল ওয়াই হবে। তাহলে এখন এই যে ষড়ভুজ আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, একটা এএফসি ত্রিভুজ, একটা
এফসিডি ত্রিভুজ, আর একটা হচ্ছে ইডিএফ বা বলতে পারি এফইডি এই ত্রিভুজ। এখন এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স। এইভাবে আমরা ABCDEF এর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে 2x প্লাস 2y, 2 কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস y, অর্থাৎ এখানে সঠিক উত্তর বি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। পরের প্রশ্ন, যে কোনো ত্রিভুজে মধ্যমাগুলির যোগফল ত্রিভুজটির পরিসীমার চেয়ে বা পরিসীমার ড্যাশ। এখন এখানে দেখো বলা হচ্ছে যে একটা ত্রিভুজ আছে, তার তিনটে মধ্যমা। মধ্যমা কাকে বলে? কোনো একটি ত্রিভুজ, সেটা যেরকমই ত্রিভুজ হোক, কোনো একটি ত্রিভুজের তিনটে মধ্যমা হয়, কারণ ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকে। আসলে মধ্যমা হলো কোনো একটা শীর্ষবিন্দু। ধরে নেওয়া যাক আমি এ একটা শীর্ষবিন্দু ধরে নিলাম, আর এ শীর্ষবিন্দুর বিপরীতে একটা বাহু আছে, সেটা হচ্ছে বিসি। তাহলে বিসির মধ্যবিন্দু আমরা এখানে অঙ্কন করলাম, ধরে নিলাম এটা ডি। এখন এ শীর্ষবিন্দু থেকে এ শীর্ষবিন্দুর বিপরীত দিকের যে বাহুর মধ্যবিন্দু অর্থাৎ ডি, এই ডি পর্যন্ত এ থেকে যদি আমি কোনো রেখা যুক্ত করি ডি পর্যন্ত, তাহলে এই যে সরল রেখাটা পাচ্ছি এডি, এটাকেই আমরা বলবো মধ্যমা। এই অর্থে প্রত্যেকটি শীর্ষবিন্দুর বিপরীত বাহু আছে, আর বিপরীত বাহুর মধ্যবিন্দুও পাবো। যেমন বি বিন্দুর বিপরীতে এসি বাহু আছে, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি এখানে ই। এখন বি আর ই যুক্ত করলে যে রেখাটা পাচ্ছি এটা হচ্ছে আর একটা মধ্যমা। একইভাবে সি বিন্দুর বিপরীতে যে বি বাহু আছে তার মধ্যবিন্দু ধরে নাও এফ। এখন সি আর এফ যুক্ত করলে আমরা যে রেখাটা পাচ্ছি এটা হচ্ছে ওই ত্রিভুজের আর একটা মধ্যমা। এখন এই যে তিনটে মধ্যমা কি হয়, একটা ত্রিভুজ আঁকা বা ত্রিভুজের অস্তিত্ব তখনই সম্ভব হয় যখন এই ত্রিভুজটার তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ এসি প্লাস বিসি প্লাস এবি, এই তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সবসময় তার কি হয়, তিনটে যে মধ্যমা আমরা দেখতে পাচ্ছি এডি, বিই আর সিএফ, তাদের দৈর্ঘ্যের সমষ্টি থেকে বড় হবে। এবং আমরা জানি ত্রিভুজে তিনটে বাহুকে যুক্ত করে অর্থাৎ তাদের যে বাহুগুলো দৈর্ঘ্যের সমষ্টি করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা বলতেই পারি ত্রিভুজের পরিসীমা কি হচ্ছে, মধ্যমার সমষ্টির থেকে বড় হচ্ছে। ত্রিভুজের পরিসীমা মধ্যমার সমষ্টির থেকে বড়। তাহলে এখানে বলছে যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলির যোগফল ত্রিভুজের পরিসীমার চেয়ে কী হবে, পরিসীমার থেকে ছোট হবে, কারণ পরিসীমা তো এখানে বড় হচ্ছে। তাই যখনই কোনো ত্রিভুজের পরিসীমা ওই ত্রিভুজের তিনটে মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি, তিনটে মধ্যমা আছে, তিনটে মধ্যমা দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় হয়, তখনই ওই ত্রিভুজটার অস্তিত্ব আছে বলে আমরা ধরে নিতে পারি। না হলে ত্রিভুজের কোনো অস্তিত্বই থাকে না, ত্রিভুজ আঁকা সম্ভব না। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, আর একটা ধরে নাও 12, আর তার তিনটে মধ্যমায় দৈর্ঘ্য ধরে নাও 3, 4 আর 8। এখন এই তিনটে বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 4 আর 5 9, 9 আর এদিকে 12কে যোগ করলে আমরা পাচ্ছি 21। আর এখানে তিনটে মধ্যমাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 3 4 7, 7 আর 8 15। দেখতে পাচ্ছি পরিসীমা, তিনটে বাহুর যোগফলকে আমরা বলি পরিসীমা হচ্ছে মধ্যমার সমষ্টি থেকে কি হলো, বড় হলো। তাহলে 4 5 12 বাহু বিশিষ্ট ত্রিভুজটি আঁকা সম্ভব। এবং যখনই দেখব যে না মধ্যমার দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে তাদের তিনটে বাহু দৈর্ঘ্য থেকে, তাহলে আমরা বলবো যে না এটা ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব নয়। ত্রিভুজের তিনটে বাহুর সমষ্টি অর্থাৎ পরিসীমা তার মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টির থেকে সবসময় পরিসীমাটা কী হবে, সবসময় বড় হবে। অর্থাৎ মধ্যমা কখনোই বড় হতে পারে না, মধ্যমার দৈর্ঘ্যর সমষ্টি কখনোই পরিসীমা থেকে বড় হতে পারে না। তাহলে এখানে মধ্যমাগুলির যোগফল ত্রিভুজের পরিসীমার থেকে ছোট হবে, অর্থাৎ বি অপশানটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে এক্স এর মান হলো
এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। দেখো এখানে এ বিন্দুতে একটা বহিঃকোণ তৈরি হয়েছে যার মাপ 130 ডিগ্রি, বিএডি এই কোণটার মান 25 ডিগ্রি এবং 25 ডিগ্রির বিপরীতে যে বাহুটা দেখতে পাচ্ছি বিডি, সেই বাহুটার মাপ হচ্ছে এক্স। আর বাকি এখানে আরও কিছু বাহু দেওয়া আছে, তাদের পরিমাপও দেওয়া আছে। এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা কি করব, আমরা একটি জ্যামিতির সাহায্য নেব। কীরকম? ধরে নেওয়া যাক আমার কাছে একটা ত্রিভুজ আছে এবিসি, আর এই এবিসি ত্রিভুজের এ কোণটাকে আমরা কি করছি, সমান দুভাগে ভাগ করছি, সমান দুভাগে ভাগ করছি। অর্থাৎ এই কোণটার মান যদি থিটা হয় তাহলে এইখানকার কোণটার মানও থিটা হবে। তাহলে এখানে পুরো কোণ অর্থাৎ এ বিএসি এই কোণটাকে কি করেছে, এডি সরলরেখা সমান দুভাগে ভাগ করেছে। তাই তখন এই এডি সরলরেখাটাকে আমরা বলবো অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। যখন কোনো একটা ত্রিভুজের কোনো একটি কোণের সমদ্বিখণ্ডক ত্রিভুজটাকে দুটো ত্রিভুজে বিভক্ত করে, তখন কি হয়, ওই দুটো ত্রিভুজের বাহুগুলো সমানুপাতি হয়। কোন বাহুগুলো? দেখো এখন এবিডি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের, আর এডিসি যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এই ত্রিভুজের, এই বাহুটা কিন্তু সাধারণ বাহু। এই বাহুটা বাদ দিয়ে বাকি যে দুটো বাহু আছে সেই বাহুগুলো সমানুপাতি হবে। অর্থাৎ এই ত্রিভুজের এবি বাহুর সাথে এডিসি ত্রিভুজের এসি বাহুর অনুপাত সমান হবে এই ত্রিভুজের থিটার বিপরীতে কোন বাহুটা আছে, বিডি। তাহলে বিডি আর এই থিটা কোণের বিপরীতে কোন বাহুটা আছে, ডিসি। ডিসি এই অনুপাত বিডি বাই ডিসি অর্থাৎ বিডি এবং ডিসির অনুপাতটা এবি এবং এসির অনুপাতের সমান হবে। অর্থাৎ এইখানে আমরা যদি ধরে নিই এই বাহুটা এ, বিডি বাহুটা বি, এখানকার বাহুটা সি, এটা ডি, তাহলে আমরা বলবো যে এ বাই ডি ইকুয়ালস টু বি বাই সি, এটা হবে। এখানে আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এই উপপাদ্যেরই সাহায্য আমরা নেব। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটি রেখা দেখতে পাচ্ছি, আমরা এই বিন্দুটার নাম দিয়ে দিই ওয়াই। তাহলে ওয়াই এ এবং ধরে নাও এখানে বি। এখানে দেখো এই জায়গাটাতে 130 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এরকম 130 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এখানে আরও একটা দেখতে পাচ্ছি, এখানে 25 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। কিন্তু এই পুরো সমগ্র কোণটার মাপ কত? আমরা জানি এ বিন্দুতে একটা সরলরেখার কোনো একটা বিন্দুতে কত ডিগ্রি কোণ তৈরি হয়, 180 ডিগ্রি কোণ তৈরি হয়। এটাকে আমরা বলি এক সরল কোণ। তাহলে এই পুরো কোণটার মান, এখান থেকে এতটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, যার মধ্যে এই পুরো কোণটা তিনটে ভাগে ভাগ হয়েছে, একটা ভাগ, দুটো ভাগ আর তিনটে ভাগ, যার মধ্যে 1 আর 3 এই দুটো ভাগের যোগফল কত হচ্ছে, 130 প্লাস 25 অর্থাৎ 155 ডিগ্রি। তাহলে বাকি এই যে অবশিষ্ট অংশটা পড়ে থাকছে, অর্থাৎ এখানে এই কোণটা যে পড়ে থাকছে, এই কোণটার পরিমাপ কত হবে, 180 ডিগ্রি থেকে এই দুটো অংশের যোগফলটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 155 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা কত পাবো, 25 ডিগ্রি। অর্থাৎ এখানকার এই কোণটার মানও কত হচ্ছে, 25 ডিগ্রি। তাহলে এবার কি দাঁড়ালো, তাহলে এবার দাঁড়ালো, দেখো আমরা ছবিটাকে একটু এইভাবে মুছে দিই। তাহলে এবার দাঁড়ালো এইরকম, এখানে এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। অর্থাৎ এডি এই ত্রিভুজটাকে এই দুটো ত্রিভুজে বিভক্ত করছে। তাহলে আমরা এক্ষুনি দেখলাম যদি এই দুটো কোণে সমান কোণে বিভক্ত করে তাহলে তাদের বাহুগুলোর অনুপাত সমানুপাতি হবে। অর্থাৎ এবির সাথে এসির অনুপাত ইকুয়ালস টু বিডির সাথে সিডির অনুপাত সমান হবে। তাহলে এবার মানগুলো এখন বসিয়ে দিই। এবি হচ্ছে 15, এসি হচ্ছে 9 সেন্টিমিটার, সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেল, বিডি হচ্ছে এক্স আর সিডি হচ্ছে 6। এখন ক্যান্সেল করো 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। তাহলে কি পেলাম, 5
5 ইকুয়ালস টু x/2 অর্থাৎ x ইকুয়ালস টু কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে সঠিক উত্তর সি 10 সেন্টিমিটার। পরের প্রশ্ন, পিএসআর সমকোণী ত্রিভুজের এস সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব পিএসআর, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে, এবং এই সমকোণী ত্রিভুজের এস বিন্দুতে কি আছে, সমকোণ আছে, অর্থাৎ এস বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে তার মান কত, 90 ডিগ্রি। বাকি দুটো বিন্দু হচ্ছে পি আর আর। এখন এই পিএসআর সমকোণী ত্রিভুজের এসআর এর মধ্যবিন্দু ডি, যদি পিএসআর অর্থাৎ এস বিন্দুতে যে কোণটা আছে, অর্থাৎ যে 90 ডিগ্রি কোণটা আছে তার সমদ্বিখণ্ডক, তাহলে এস বিন্দুতে যে কোণটা আছে তাকে আমরা সমান দুভাগে ভাগ করে দেব, এবং এসআর এর লম্ব সমদ্বিখণ্ডক। আগে জানতে হবে লম্ব সমদ্বিখণ্ডক কি। দেখো কোনো একটা রেখাংশ নিলাম আমরা এবি, ধরে নাও এবি একটা রেখাংশ নিলাম, এই এবি রেখাংশের মধ্যবিন্দু ধরে নিই সি। এখন এবি রেখাংশের মধ্যবিন্দু সি থেকে যদি আমরা কোনো লম্ব অঙ্কন করি, অর্থাৎ 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, যদি কোনো লম্ব অঙ্কন করি, সেটা ধরে নেওয়া যাক সিডি লম্ব অঙ্কন করলাম, তাহলে এই সিডি রেখাটা এবি বাহুকে সমান দুটো ভাগে ভাগ করছে, এবং এবি বাহুর উপর সিডি বাহু লম্ব। এই অর্থে তখন সিডি রেখাটাকে আমরা বলবো যে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্বও হবে আর সমান দুটো ভাগে ভাগও করবে। তাহলে সিডি রেখাটা তাই করছে, এটা হচ্ছে এবি রেখার উপর লম্ব হচ্ছে এবং এবি রেখাটাকে সমান দুভাগে ভাগ করছে। এই অর্থে সিডি রেখাটা হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এস আর এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অবশ্যই ডি বিন্দু দিয়ে যাবে, এবং ডি বিন্দু থেকে একটা লম্ব সরলরেখা হবে। এবং তোমরা জেনে রাখবে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের সমদ্বিখণ্ডক এবং কোনো একটি বাহু, সেটা ভূমি হতে পারে, লম্ব হতে পারে, কোনো একটি বাহুর অতিভুজ বাদ দিয়ে লম্ব অথবা ভূমি, তার যে লম্ব সমদ্বিখণ্ডক হয় তারা সবসময় একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এবং সেই ছেদ বিন্দুটা ওই ত্রিভুজেরই অতিভুজের উপর অবস্থিত হয়। অতিভুজ কাকে বলে, সমকোণের বিপরীত বাহু। এখানে পি আরটা হচ্ছে অতিভুজ, একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এবং সেই ছেদ বিন্দুটা এখানে দিয়ে দেওয়া হয়েছে ও বিন্দু। তাহলে এখানে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, বলেছে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে, বিষমবাহু। তাহলে এখানে যে ত্রিভুজ তৈরি হয়েছে ওএসডি, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওএসডি এই ত্রিভুজের ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ হয়েছে, অর্থাৎ এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এখন সমকোণী হচ্ছে সি অপশানও দেখতে পাচ্ছি, ডি অপশানও দেখতে পাচ্ছি, বাট সমদ্বিবাহু কি হবে, হ্যাঁ এটা সমদ্বিবাহু হবে। দেখো কেন হবে, পুরো কোণটার মান কত ছিল, 90 ডিগ্রি, আর এসও এই বাহুটা হচ্ছে পিএসআর এই কোণটার সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই অর্থে এখানে এই কোণটার মান কত, 45 ডিগ্রি। এবার তাহলে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে এস বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে এটা 45 ডিগ্রি। তাহলে বাকি এই যে ও বিন্দুতে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এই কোণটার মানও 45 ডিগ্রি হবে। কেন, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, যার মধ্যে একটি কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে, যার মধ্যে একটা যদি 45 ডিগ্রি হয় তাহলে অবশিষ্ট কোণটাও তো অবশ্যই 45 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার মান হলো কত, 45 ডিগ্রি। তাহলে কি পেলাম, তাহলে আমরা পেলাম ও বিন্দুতে আর এস বিন্দুতে যে দুটো কোণ তৈরি হয়েছে এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই দুটো কোণের বিপরীত বাহুও সমান হবে, অর্থাৎ এস বিন্দুর বিপরীত বাহু হচ্ছে ওডি বাহু, এইটার সাথে সমান হবে ও বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে তার যে বিপরীত বাহু অর্থাৎ এসডি, এই দুটো বাহু সমান হবে, অর্থাৎ ও এসডি এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। তাহলে এটা সমদ্বিবাহু হলো, কারণ যে ত্রিভুজের দুটো বাহু সমান তারা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সাথে সাথে এখানে ডি বিন্দুতে 90 ডিগ্রি আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের এল এবং এম যথাক্রমে এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দু। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এল বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ আমরা বলতেই পারি যে এখানে বিএলটা হচ্ছে এবির অর্ধেক, বা এএল হচ্ছে
এবির অর্ধেক। দেখো এবি বাহুর মধ্যবিন্দু যদি এল হয় তাহলে আমরা বলতেই পারি এল আর এল বি বা বিএল এই দুটো সমান, আর এদের প্রত্যেকটার পরিমাপ হবে পুরো এবি বাহুটার অর্ধেক। একইভাবে বিএম ইকুয়ালস টু এমসি হবে, কারণ এম বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বলতে পারি বিএম ইকুয়ালস টু এমসি, দুটো সমান হবে। এবং তার মধ্যে আমরা বলতেই পারি যে বিএম বাহুটা বা এমসি বাহুটা এটা হচ্ছে কি বিসি বাহুর অর্ধেক। এবার বলেছে বিতে সমকোণ, আমরা দেখতেই পাচ্ছি বিতে সমকোণ আছে, তাহলে 4LC স্কোয়ার। দেখো এলসি এই বাহুটা, তাহলে এই বাহুটাকে নিয়ে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা আমরা এখানে অঙ্কন করি। এলসি। এখন দেখো এখানে 90 ডিগ্রি কোণ, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এলসি স্কোয়ার ইকুয়ালস টু বিএল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এখানে যে অপশনসগুলো আমরা দেখতে পাচ্ছি কোথাও দেখতে পাচ্ছি যে বিএল নেই, তাই কি করব আমরা বিএল এর জায়গায় কি লিখব এবি বাই 2 লিখব। তাহলে বিএল এর জায়গায় আমরা লিখব এবি বাই 2 এটার হোল স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার, আর এখানে আসছে এলসি স্কোয়ার। এরপর আমরা কি করব এলসি হোল স্কোয়ার ইকুয়ালস টু লিখব এবি স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস বিসি হোল স্কোয়ার। এবং এরপরে আমরা প্রত্যেকটি সংখ্যাকে বা বলতে পারি এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করব। এলসি স্কোয়ার ইন্টু 4 ইকুয়ালস টু এবি স্কোয়ার বাই 4 ইন্টু 4 প্লাস বিসি স্কোয়ার ইন্টু 4। এতে 4 আর 4 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি একটা রাশি হচ্ছে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যা আনার জন্য আমরা 4 দিয়ে গুণ করলাম। এবার তাহলে কি পেলাম দেখি, 4LC স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস 4BC স্কোয়ার। এবং প্রশ্নে চেয়েছে 4LC স্কোয়ার কার সমান, তাহলে দেখতে পাচ্ছি 4LC স্কোয়ার এবি স্কোয়ার প্লাস 4BC স্কোয়ারের সমান, অর্থাৎ ফার্স্ট অপশনটা কারেক্ট। পরের প্রশ্ন, যদি ত্রিভুজ এবিসি এখানে একটা চিহ্ন এরকম দিয়েছে, এটার অর্থ হলো এই দুটো ত্রিভুজ সদৃশ্য, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এই দুটো ত্রিভুজ সদৃশ্য। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 9 সেন্টিমিটার স্কোয়ার, ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল 16 সেন্টিমিটার স্কোয়ার এবং বিসি 2.1 সেন্টিমিটার হয়, তাহলে ইএফ। দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে এটা হচ্ছে সদৃশ্য ত্রিভুজের ধর্ম থেকে অঙ্কটা দিয়েছে। তোমরা জেনে রাখবে দুটো ত্রিভুজ যখন সদৃশ্য হচ্ছে, সদৃশ্য হওয়ার অর্থ হচ্ছে দুটো ত্রিভুজের কোণগুলি সমান হবে। এখন এবিসি ত্রিভুজের 3টে কোণ আছে, ডিইএফ ত্রিভুজের 3খানা কোণ আছে। এখন কোন কোনটার সাথে কোন কোনটা সমান, এবিসি ত্রিভুজের কোন কোণের সাথে ডিইএফ ত্রিভুজের কোন কোণের সমান, এইটা তোমরা কিভাবে বুঝবে? ত্রিভুজ এবিসির সাথে ত্রিভুজ ডিএফ যেহেতু সমান, তাহলে এ বিন্দুটা প্রথমে আছে, ডি বিন্দুটা প্রথমে আছে, অর্থাৎ এ বিন্দুর সাথে ডি বিন্দু সমান, মানে এ বিন্দুতে যে কোণটা আছে ডি বিন্দুতে যে কোণটা আছে এই দুটো কোণ সমান হবে। বি বিন্দুতে যে কোণটা আছে আর ই বিন্দুতে যে কোণটা আছে এই দুটো পরস্পর সমান হবে। এবং সি বিন্দুতে যে কোণ আর এফ বিন্দুতে যে কোণ এই দুটো সমান হবে। এখন ভাবো এবিসি যদি একটা ত্রিভুজ হয় এরকম এবিসি, তাহলে এবিসি ত্রিভুজের এ বিন্দুর বিপরীতে যে বাহুটা আছে সেটা কোনটা? বিসি বাহু। তাহলে যখন কোনো সদৃশ্য ত্রিভুজ পাবো আমরা, দুটো ত্রিভুজ সদৃশ্য, তাহলে সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, অর্থাৎ যে যে কোণগুলো সমান হয় দুটো ত্রিভুজের তাদের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। অর্থাৎ এ বিন্দুর বিপরীতের বাহু কি? বিসি। তাহলে এ বিন্দুটা বাদ দিয়ে বাকি যে দুটো বিন্দু থাকবে সেই দুটো নিয়ে যে বাহুটা হচ্ছে সেটা হচ্ছে সেই কোণের বিপরীত বাহু, তাহলে বিসি। একইভাবে ডি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে তার বিপরীত বাহু কি হবে? ইএফ। তাহলে এটার অনুপাত সমান হবে বি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে তার বিপরীত বাহু, বি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে তার বিপরীত বাহু কি হবে? এসি। কারণ বি বিন্দুটা বাদ দিয়ে বাকি যে দুটো বিন্দু পড়ে থাকছে সেই দুটো বিন্দু নিয়ে যে বাহুটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এসি। একইভাবে ই বিন্দুতে যে কোণটা তৈরি হচ্ছে তার বিপরীত বাহু হবে ডিএফ, আর সি বিন্দুতে যে কোণটা তৈরি হচ্ছে তার বিপরীত বাহু হচ্ছে এবি, আর এফ বিন্দুতে যে কোণটা তৈরি হচ্ছে তার বিপরীত বাহু হচ্ছে ডিই। এবং এটা সমান হবে কি হবে? ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের বর্গমূলের সাথে, অর্থাৎ বিসি এসি এবি এটা হচ্ছে কোন ত্রিভুজের বাহু?
এবিসি ত্রিভুজের বাহু। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর ইএফ ডিএফ ডি এটা হচ্ছে ডিএফ ত্রিভুজের তিনটে বাহু, তাহলে ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল এর যে বর্গমূল হচ্ছে তার সাথে সমান হয়। এখন এখানে ইএফ এর মান চাওয়া হয়েছে আর বিসির মান দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা কি করব, এইটার সাথে এইটাকে সমান নিয়ে নেব, কারণ এখানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে আর এখানে বিসির পরিমাপ দিয়ে দেওয়া হয়েছে, ইএফ এর মানটা চাইছে, তাহলে এই দুটোর এখানে আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা লিখব বিসি বাই ইএফ ইকুয়ালস টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত 9, তাহলে আমরা বসিয়ে দিই 9 ডিভাইডেড বাই ডিএফ এর ক্ষেত্রফল কত 16, এটার বর্গমূল, অর্থাৎ 9 এর বর্গমূল 3, 16 বর্গমূল 4। এবার আমরা বিসির পরিমাপটা বসিয়ে দিই, বিসির পরিমাপ কত দেওয়া হয়েছে 2.1, তাহলে লিখব 2.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই ইএফ ইকুয়ালস টু 3/4, তাহলে আমরা কোনাকুনি এবার গুণ করতে পারি অথবা আগে কাটাকুটি করে নিতে পারি। 3 এর সাথে 2.1 কাটাকুটি করলে 0.3 সাথে 21 হয় 0.7, তাহলে ইএফ ইকুয়ালস টু হয়ে গেল, এখানে 1 আছে তাহলে ইএফ এর সাথে 1 গুণ করলে ইএফ ইকুয়ালস টু 4 × 0.7 অর্থাৎ 2.8 সেন্টিমিটার। তাহলে ইএফ এর পরিমাপ হবে 2.8 সেন্টিমিটার, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর বি 2.8 সেন্টিমিটার। পরের প্রশ্ন, চিত্রে ত্রিভুজ এবিসি বহিস্থভাবে একটি বৃত্তকে পি কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করেছে। যদি এপি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার হয়, বিপি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, এভাবে পরিমাপ দিয়ে দিয়েছে, আমরা এগুলো মাপগুলো এখানে দেখাচ্ছি। এপি হচ্ছে 4 সেন্টিমিটার, বিপি হচ্ছে 6 সেন্টিমিটার, এসি অর্থাৎ এই পুরো অংশটা হচ্ছে 12 সেন্টিমিটার, এখান থেকে এতটা। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত, অর্থাৎ এখানে আমরা যদি বিন্দুটা যদি ধরে নিই ও বিন্দু, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে অর্থাৎ আমাদের আর এর মান বার করতে হবে। এক্ষেত্রে তোমরা একটা সূত্র জেনে রাখবে, কোনো একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রবৃত্তটা হচ্ছে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত, তাহলে কোনো একটা ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর ইকুয়ালস টু হবে ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল, ওই ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে ডেল দিয়ে আমরা কি বোঝাই, ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাই, ডিভাইডেড বাই এস। এস হচ্ছে ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা, এস হচ্ছে ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, তাহলে এসটাকে আমরা বার করে নিই, এসটাকে বার করে নিই, তাহলে এস হচ্ছে কত, আচ্ছা এস বার করতে গেলে আমাদের ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য দরকার। এখন 3টে বাহুর দৈর্ঘ্য আমরা সবার প্রথমে বার করব। এখানে দেখতে পাচ্ছি 4 + 6 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 10, অর্থাৎ এবি বাহুর পরিমাপটা পেয়ে যাচ্ছি। এসির পরিমাপ দিয়ে দিয়েছে 12, কিন্তু বিসির পরিমাপ দেওয়া নেই, তাহলে বিসির পরিমাপ কী করে বার করবো দেখো। এর জন্য আমরা আরেকটি উপপাদ্যের সাহায্য নেব, সেটা হচ্ছে এরকম, কোনো একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করতে পারি। তাহলে এখানে পি বিন্দু থেকে ও কেন্দ্রবৃত্তের ওপর এপি একটা স্পর্শক অঙ্কন করলাম আর বিপি একটা স্পর্শক অঙ্কন করলাম। এখানে এই যে বৃত্তের পি বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলাম, এপি আর বিপি, এই দুটোর দৈর্ঘ্য সমান হয়, এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, এটা আমরা উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে পারি। তাহলে এই অর্থে ও কেন্দ্রবৃত্তের দেখো বি বিন্দু হচ্ছে একটা বহিস্থ বিন্দু, এই বি বিন্দু থেকে বিপি একটা স্পর্শক আর বিকিউ একটা স্পর্শক, তাহলে এখানে বিপির দৈর্ঘ্য আর বিকিউর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ বিকিউর দৈর্ঘ্য 6 হবে। একইভাবে ও কেন্দ্রবৃত্তের এ হচ্ছে বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এ আর, তাহলে এপি আর এ আর দুটো সমান হবে, অর্থাৎ এটাও 4 হবে। এবার পুরো মোট বাহুটা, এসি বাহুটা যদি 12 সেন্টিমিটার হয় আর তার মধ্যে এ আর বাহুটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে বাকি পড়ে থাকলো 8 সেন্টিমিটার, ওটা হচ্ছে আরসির পরিমাপ হবে। এখন আরসি যদি 8 হয় তাহলে সিকিউ 8 হবে, তাহলে এই অর্থে বিসির পরিমাপ আমরা পেয়ে গেলাম 6 + 8 অর্থাৎ 14 সেন্টিমিটার। এবার আমাদের কাছে কিন্তু পরিসীমাটা বার করা খুব সহজ, এবং তারপর আমরা অর্ধ পরিসীমা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে অর্ধ পরিসীমা তাহলে কত হচ্ছে, আমরা লিখব এই বাহুটার মাপ হচ্ছে 10, এই বাহুটার মাপ হচ্ছে 14 আর এই বাহুটার মাপ হচ্ছে 12, অর্থাৎ 10 + 12 + 14/2, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 10, 20, 30, 36, 36/2 অর্থাৎ 18, তাহলে 18 সেন্টিমিটার আমরা এস পেয়ে গেলাম। আর আমরা ক্ষেত্রফল বার করব, ক্ষেত্রফল। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এবিসি কি আমরা ধরে নিচ্ছি, এ হচ্ছে 10 সেন্টিমিটার, বি হচ্ছে 12 সেন্টিমিটার আর সি হচ্ছে
14 সেন্টিমিটার। অর্থাৎ এবিসি হলো ওই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের পরিমাপ। এটার বর্গমূল করে দেব, বর্গমূল করলে আমরা যে পরিমাপটা পাবো সেটাই হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এস এর মান আমরা জানি 18, তাহলে 18 বসিয়ে দিই। এখানে 18 মাইনাস 10, 18 মাইনাস 12, 18 মাইনাস 14। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 18 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু 4। 18কে আমি লিখব 9 ইন্টু 2, 8কে আমরা লিখব 4 ইন্টু 2, 6কে লিখব 3 ইন্টু 2, আর এখানে 4টা যেরকম আছে এরকম। তো 9 বর্গমূল কত হয়? 3। 4 দুখানা আছে, অর্থাৎ একটি 4 বাইরে আসবে। 2 দুটো আছে, দেখতে পাচ্ছি 3টে আছে, দুটো 2 এর বর্গমূল একটা 2 হবে, আর 3 আর 2 থেকে যাবে, অর্থাৎ বর্গমূল হতে 6 থাকবে। তাহলে কত হলো? 3 4 12, 12 2 24, অর্থাৎ 24√6 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, আর অর্ধ পরিসীমা কত? 18। এবার আমরা আর পেয়ে যাব। তাহলে আর ইকুয়ালস টু কত? ডেল বাই এস। তো ডেল হচ্ছে 24√6 আর এস হলো কত? 18। এবার যদি কাটাকুটি করি তাহলে আমরা পাচ্ছি 6 দিয়ে কাটো তোমরা, 4 6 24, 6 দিয়ে 3 6 18, অর্থাৎ ওই ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে 4√6/3 এত সেন্টিমিটার। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4টে অপশান আছে, কোনো অপশানে কিন্তু ম্যাচ করছে না। তো এই অর্থে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, অথবা বলতে পারি প্রশ্নটা ভুল দেওয়া আছে। তো আমরা যদি বলি যে প্রশ্নটা ঠিক আছে, তাহলে সেই অর্থে অপশানটা ভুল হয়ে গেল। তাহলে এটা সঠিক উত্তর হবে 4√6/3। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা দেখতে পাচ্ছি এবিসি এই ত্রিভুজটা বলে দিয়েছে এখানে সমদ্বিবাহু, যার এবি ইকুয়ালস টু এসি, অর্থাৎ এবি বাহুর সাথে এসি বাহু সমান। এবিসি কোণটা 50 ডিগ্রি, এ বিসি অর্থাৎ বি বিন্দুতে যে কোণটা আছে সেটা হচ্ছে 50 ডিগ্রি, এবং নিম্নলিখিত কোণটা ঠিক নয়, কোণটা ঠিক নয়। আচ্ছা, তাহলে দেখো এই যে এবিসি ত্রিভুজের এই বাহুটার সাথে যদি এই বাহুটার সমান হয়, তাহলে এই দুটো বাহুর বিপরীত দিকের কোণ দুটো সমান হবে, অর্থাৎ এবি বাহুর বিপরীতের কোণ সি কোণটা আর এসি বাহুর বিপরীতের কোণটা বি কোণটা, এই দুটো সমান হবে। অর্থাৎ সি বিন্দুতে যে কোণটা আছে সেই কোণটা 50 ডিগ্রি। তাহলে সি বিন্দুতে যে কোণটা আছে সেটাকে আমরা বলতে পারি বিসিএ বা এসিবি। তাহলে এটার মান কত? 50 ডিগ্রি। তাহলে বিসিএ 50 ডিগ্রি, তাহলে এটা সঠিক হচ্ছে। আচ্ছা, এবার দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপর দেখতে পাচ্ছি এখানে একটা কোণ তৈরি হয়েছে, আর ওই একই বৃত্তচাপের ওপর এখানে একটা কোণ তৈরি হয়েছে। তোমরা জেনে রাখবে কোনো একটা বৃত্তের আমরা যদি একটা বৃত্তচাপ নিই এবি, এবি এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর আমরা যতগুলো পরিদিষ্ট কোণ অঙ্কন করব, যতগুলো পরিদিষ্ট কোণ অঙ্কন করব, এই দুটো বিন্দু থেকেই কিন্তু অঙ্কন করতে হবে, সবগুলোর পরিমাপ সমান হয়। এদেরকে বলা হয় একই বৃত্তাংশস্থ কোণ। তো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। তাহলে এখানে এ বিন্দুতে আর ডি বিন্দুতে যে দুটো কোণ তৈরি হয়েছে তারা পরস্পর সমান হবে। এখন দেখো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এখানে এ বি সি, এই কোণটার মান 50 ডিগ্রি, এই কোণটার মান 50 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি। তাহলে বাকি থাকবে এই কোণটার মান 80 ডিগ্রি, কারণ একটা দেবে যে 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, বাকি তাহলে দেখতে পাচ্ছি দুটো কোণের সমষ্টি 100 ডিগ্রি, তাহলে বাকি অবশিষ্ট যে কোণটা থাকবে এই বিন্দুতে সেই কোণটার মান 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 80 ডিগ্রি হচ্ছে, এখানে এই কোণটার মানও কত হচ্ছে? 80 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি বিএসি, এই কোণটার মান 80 ডিগ্রি, তাহলে বিএসি ইকুয়ালস টু 80 ডিগ্রি হওয়া উচিত, বাট এটা দিয়েছে 40 ডিগ্রি, তাহলে এই অপশানটা ভুল। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ অপশানটা, কেন এখানে যেটা সঠিক নয় সেটাই কিন্তু উত্তর হিসাবে দিতে হবে। আর দেখি বিডিসি, এই কোণটার মান 80 ডিগ্রি, বিডিসি 80 ডিগ্রি মিলে যাচ্ছে। বিইসি এই কোণটার মান কত হবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চতুর্ভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই যে চতুর্ভুজটা, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে এ বিন্দুতে যে কোণটা হয়েছে সেটা 80 ডিগ্রি হলে ই বিন্দুতে যে কোণটা থাকবে, অর্থাৎ এ কোণের বিপরীতে যে কোণটা তৈরি হবে সেই কোণটার মান 100 ডিগ্রি হবে। কেন? কারণ বিপরীত কোণগুলো সম্পূরক হয়। এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণ বলতে এ কোণ আর ই কোণ, এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রির সমান হবে, অর্থাৎ সম্পূরক হবে। তাহলে 80 ডিগ্রির বিপরীতে যে কোণটা হচ্ছে তার মান 100 ডিগ্রি হবে, অর্থাৎ ই বিন্দুতে যে কোণটা আছে তার মান 100 ডিগ্রি হবে, এবং এখানে সেটাই দেওয়া আছে বিইসি কোণের মান 100 ডিগ্রি, অর্থাৎ এটাও সঠিক। কিন্তু চেয়েছে যেহেতু ভুল উত্তরটা কোনটা, মানে কোনটা সঠিক নয়, তাহলে এই অর্থে বিএসি ইকুয়ালস টু 40 ডিগ্রি এটা সঠিক নয়, তাহলে এটাই হবে উত্তর।
পরের প্রশ্ন, বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তবিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক সর্বদা। দেখো একটা ব্যাসের দুই প্রান্তবিন্দু দিয়ে, তো একটা বৃত্ত আঁকি, তার ব্যাস হচ্ছে এমন একটি সরলরেখা যেটা বৃত্তের কেন্দ্রগামী হয় এবং বৃত্তের পরিধিকে দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্তর কেন্দ্রগামী যে সরলরেখাটা বৃত্তের পরিধিকে দুটো বিন্দুতে ছেদ করে, তো সেই ছেদ বিন্দুদ্বয়ের দূরত্ব, সেই ছেদ বিন্দু দুটির মধ্যে যে দূরত্ব আমরা পাই সেটাই হচ্ছে ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। অর্থাৎ এবির যে পরিমাপটা হবে সেটাই হচ্ছে ওই বৃত্তের ব্যাস, যেটা বৃত্তের কেন্দ্রগামী হবে। এখন এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তবিন্দু, তো দুই প্রান্তবিন্দু বলতে অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দুকে বোঝানো হচ্ছে, দিয়ে অঙ্কিত স্পর্শক, বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক সর্বদা। তো এ বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব, একটা স্পর্শক একটা বিন্দুতেই স্পর্শ করবে, অর্থাৎ এ বিন্দুতে একটা মাত্রই স্পর্শক আমি আঁকতে পারবো, সেটা ধরে নাও এক্স ওয়াই। আর বি বিন্দু দিয়ে একটাই স্পর্শক অঙ্কন করতে পারবো, যেটা বি বিন্দু দিয়ে যাবে, ধরে নাও এটা এম এন। এই দুটো স্পর্শক তোমরা দেখেই বুঝতে পারছো এই দুটো স্পর্শক কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে। এবং সমান্তরাল কেন হয়, তাহলে এখানে উত্তর কিন্তু এ। কেন হয় দেখো, ও এ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং এক্স ওয়াই ব্যাসার্ধের এ বিন্দু থেকে এই ব্যাসার্ধটা অঙ্কন করা হয়েছে, বা বলতে পারি এই ব্যাসার্ধটা হচ্ছে এক্স ওয়াই স্পর্শকের স্পর্শ বিন্দুগামী। তাহলে এখানে এই কোণটা হবে 90 ডিগ্রি, কারণ উপপাদ্য আছে একটা বৃত্তের কোনো একটা স্পর্শকের স্পর্শবিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা আমরা অঙ্কন করব সেই ব্যাসার্ধটা এই স্পর্শকের উপর লম্ব হবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি হবে। তাহলে এই অর্থে এখানে এই কোণটা 90 ডিগ্রি। একইভাবে ওবি এই ব্যাসার্ধটা এম এন এই যে স্পর্শকটা দেখতে পাচ্ছি তার স্পর্শবিন্দু বি বিন্দুগামী, তাহলে এখানে এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এইখানকার এই কোণটা 90 ডিগ্রি, এখানকার এই কোণটা 90 ডিগ্রি। এবং আমরা জানি দুটো সরলরেখাকে যদি কোনো ভেদক ভেদ করে এবং এই দুটো রেখা যদি সমান্তরাল হয় তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটার মান 90 ডিগ্রি এবং এই কোণটার মানও 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এই অর্থে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে। একইভাবে এরকম হতে পারে, দুটো বাহুকে সমান্তরাল বাহুকে রেখাকে আর একটা রেখা এরকমভাবে ছেদ করলো, এখানে যদি এটা 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কিন্তু 130 ডিগ্রি হবে, তাহলেও কিন্তু সমান্তরাল হবে। অর্থাৎ সমান্তরাল হতে গেলে পাশাপাশি দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হতে হবে। এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি আছে, তাই এই দুটো সরলরেখা কি সমান্তরাল। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে দেবে আর তারপর অল অপশনটিতে ক্লিক করে দেবে। এতে কী হবে, আমি যখনই নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।